দীপ্ত সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। পুশিন ইস্যুতে পররাষ্ট্রনীতির সমালোচনায় এবি পার্টি। 22 থেকে 23 জন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের সীমান্তে। তাহলে নির্বাচিত সরকার তো এসেছে, তো বলা হয়েছিল যে সম্পর্ক উন্নয়ন হবে, হয় নাই তো। চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড। শিশু ধর্ষণ মামলায় 26 দিনের মাথায় রায়, আসামি মনিরের যাবজ্জীবন। আমি সন্তুষ্ট, আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। রায়ের মাধ্যমে যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে রায় বাস্তবায়ন করা হয়। সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছেন তাদের বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। চা বাগানের সব নারী শ্রমিককে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি। যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সাবেক আইনজীবী বেনজিরকে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার মাত্র, বলছেন জ্যেষ্ঠ আইনজীবী। প্রস্তুত রয়েছে হত্যা সহ অন্তত 17টি মামলার নথি। বাংলাদেশ সরকার যখনই তাদেরকে লিখিতভাবে তাদের কাগজপত্র পাঠিয়ে তাকে ফেরত চাইবেন, দুবাই সরকার হয়তো সেখানে দিয়ে দেবে। হরমুজ প্রণালী দিয়ে এখনো শুরু হয়নি জাহাজ চলাচল। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা হলেও রুটটি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলছেন বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ভারতের কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গে বসবাসরত অনেক মুসলিম বাঙালিকে ন্যূনতম আইনগত প্রক্রিয়া ছাড়াই জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। তারা মনে করে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক বা বহিষ্কার করা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। মঙ্গলবার এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি এমন উদ্বেগ জানিয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, 2026 সালের 1 জুন থেকে এখন পর্যন্ত বিএসএফ এর চালানো এ ধরনের 21টি চেষ্টা তারা প্রতিহত করেছে। এই 21 ঘটনায় শিশুসহ 200 জনেরও বেশি মানুষকে বাংলাদেশের সীমান্ত জেলাগুলোতে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। সংস্থাটি আরও বলছে, প্রতিবেদনের জন্য দেওয়া সাক্ষাৎকারে অংশগ্রহণকারী কয়েকজন অভিযোগ জানায় যে তাদের পরিচয়পত্র, অর্থ ও ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেওয়া হয়েছে। পুশিনের মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির নেতারা। বুধবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশে পুশ ইনের চেষ্টায় উত্তপ্ত দুই দেশের সীমান্ত। বর্ডার গার্ডের পাশাপাশি সজাগ স্থানীয়রাও। এখন পর্যন্ত সীমান্তের অন্তত 20টি পয়েন্টে 200-র বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হলেও ইতিবাচক সমাধান মেলেনি। এমন প্রেক্ষাপটে বুধবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সীমান্ত হত্যা, পুশ ইন ও কাঁটাতারের রাজনীতি বিষয়ে সংবাদ সম্মেলন করেন এবি পার্টি। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা, পুশ ইনের বিপরীতে দেশের নতজানু পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। গত 3.5 মাসে নির্বাচিত সরকার আসার পরে প্রায় 22 থেকে 23 জন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের সীমান্তে। তাহলে নির্বাচিত সরকার তো এসেছে, তো বলা হয়েছিল যে সম্পর্ক উন্নয়ন হবে, হয় নাই তো। আপনাদের এমপি মন্ত্রীরা ছেলে মেয়ে বউ বাচ্চার নামে জেলা, উপজেলা, ইউনিয়নের নাম রাখার সময় পান, সেগুলো নিয়ে হাস্যরস করবার সময় পান, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ শত শত নাগরিকদের জীবন যেখানে জড়িত, হাজার হাজার আইডেন্টিফাইড, নন আইডেন্টিফাইড মাইগ্রেন্টদের জীবন যেখানে জড়িত, সেই সীমান্ত হত্যা এবং পুশিন নিয়ে আলাপ করবার সময় আপনারা দিচ্ছেন না পার্লামেন্টে। এই পার্লামেন্টকে যদি আপনারা কার্যকর করতে চান, তাহলে এই পার্লামেন্টকে জনতার বিষয় নিয়ে কথা বলবার সুযোগ দিতে হবে। পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, বাংলাদেশ সরকার এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত এই অমানবিক অবৈধ পুশিনের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা এই পুশিন মেনে নেব না এবং কোনো ধরনের দাদাগিরি অত্যাচারের কাছে আমরা মাথা নত করব না। বন্ধুর সাথে বন্ধুত্ব, শত্রুর সাথে চোখে চোখ রেখে কথা বলার শক্তি, সাহস আমরা আমাদের ইতিহাস থেকে পেয়েছি, সেটা আমরা ধারণ করব। সংবাদ সম্মেলনে বক্তারা পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত 56 বছরে বাংলাদেশ সীমান্তে হতাহতের তালিকা অবিলম্বে প্রকাশ করার আহ্বান জানান। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সীমান্তে ভারত থেকে পুশিন ইস্যু নিয়ে রয়েছে দীপ্ত টিভির টক শো দেশ ভাবনা। সংবাদের পরপরই প্রচারিত হবে আজকের পর্বটি। অতিথি হিসেবে রয়েছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ এবং ভূ রাজনীতি বিশ্লেষক ডেলেজ খান। উপস্থাপনা করেছেন দীপ্ত টিভির বার্তা প্রধান এস এম আকাশ। যাচ্ছি পরের প্রসঙ্গে। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক এই রায় দেন। এছাড়া বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ। ঘটনা 3.5 বছর পর রায় হলো চট্টগ্রামের ইপিজেডে শিশু আয়াতকে 6 টুকরো করে হত্যার ঘটনার দায়ের করা মামলার। বুধবার দুপুরে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসামি আবিরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া হত্যাকাণ্ডে সহযোগী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে আলাদাভাবে তার বিচার কাজ চলছে। বিজ্ঞ আদালত 302 ধারা মতে আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানান স্বজনরা। এর প্রতি আমি সন্তুষ্ট, আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। তাই আমি চাই এই রায়টা অতি দ্রুত কার্যকর করার জন্য আমি বাংলাদেশ সরকার তারেক রহমানের কাছে একটা আকুল আবেদন ওকে যেন অতি দ্রুত ফাঁসির কাজটি চূড়ান্ত করা হয়। আমরা সন্তুষ্ট। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যে রায়ের মাধ্যমে যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে রায় বাস্তবায়ন করা হয়। আদালত তার পর্যবেক্ষণে জানায়, একটি মানুষকে গলা টিপে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করার এই ঘটনা পূর্ব পরিকল্পিত ও নিষ্ঠুরতার সর্বোচ্চ পর্যায়, যা সমাজে আতঙ্ক সৃষ্টিকারী। যে রায় আদালত দিয়েছে আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। আমরা এই রায়ের দ্রুত কার্যকর আশা করি এবং পিবিআই এই ধরনের অনেক চাঞ্চল্যকর মামলা, ক্লুলেস মামলা আমরা উদ্ঘাটন করি। 2022 সালে 14 নভেম্বর শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর 6 টুকরো করে আবির ও তার বন্ধু পরে মরদেহের খণ্ডিত অংশ সাগর ও খালে ফেলে দেয় তারা। একই দিন রায় হয় বাকুলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণের মামলার। এতে একমাত্র আসামি মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আমরা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেন শিশুটির স্বজনরা। এটা যদি ফাঁসি হতো তাহলে বিভিন্ন মানুষের অনেক জায়গায় এখনো বর্তমানে কিন্তু ধর্ষণকারী চলতেছে, এটা বন্ধ হয়ে যেত। কয়েকজনকে সাথে সাথে ফাঁসি দিয়ে দিত, এটা বন্ধ হয়ে যেত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত 21 মে বাকুলিয়ায় 3 বছরের এই শিশুটিকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। সরকারকে আর সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছেন তারা নিজেদের স্বার্থে কথা বলছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে মৌলভীবাজারে এক সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এছাড়া আগামী 1 বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান।
সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো বুধবার চায়ের রাজ্য সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে। ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছে সড়ক পথে মৌলভীবাজার যান তারেক রহমান। দুপুরে যোগ দেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে। সেখানে 10 জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। জনগণের অর্থ কোনোভাবে বিদেশ পাচার হতে দেয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, চা বাগানের সকলেই ফ্যামিলি কার্ড পাবেন। জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী পালে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। একই দিন বিকেলে মৌলভীবাজারে আলাদা ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় বলেন, জনগণ বিএনপিকে 5 বছর সময় দিয়েছে, যারা নানা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে, যারা জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর, যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সফরের কর্মসূচি অনুযায়ী সন্ধ্যায় স্থানীয় একটি কনভেনশন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ। জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। তাহলে কোন ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। স্ত্রী ও 2 মেয়ের নামেও গড়েন সম্পদের পাহাড়। দুবাই গ্রেপ্তারের পর এবার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। আইনজীবীরা বলছেন, বেনজিরকে দেশে ফেরানো খুব কঠিন কিছু নয়। আওয়ামী লীগ সরকারের সময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা ছিলেন বেনজির আহমেদ। ডিএমপি কমিশনার, র্যাব প্রধান এবং এরপর পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন তিনি। সম্পদ অনুসন্ধানে দুদক একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর 2024 সালের 4 মে সপরিবার দেশ ছাড়েন বেনজির। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের পর ফের আলোচনায় এসেছেন তিনি। বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। অপরাধ বিশেষজ্ঞ জানান, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা জরুরি, যা শুধু পুলিশ বাহিনী নয়, সব পেশার ক্ষমতাধর কর্মকর্তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন এখানে লড়াইটা চলবে, ত্রিপক্ষীয় লড়াই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লড়াই, দুবাই পুলিশ কিংবা প্রশাসন কিভাবে দেখছে, বেনজির আহমেদ কি করছেন, এই ত্রিপক্ষীয় লড়াইয়ের মধ্য দিয়ে আসলে কি হবে সেটা এখনই বলা মুশকিল। তবে আমরা চাই যে আমাদের সরকার বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করুক। দুর্নীতি দমন কমিশনের করা এক মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন একসময়কার দাপুটে ও ক্ষমতাধর সাবেক আইজিপি বেনজির আহমেদ। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে তাকে দেশে ফিরে আনা যায়, অথবা আদৌ কি সম্ভব হবে তাকে দেশে ফিরিয়ে আনা? সে যদি অন্য কোনো মামলায় গ্রেপ্তার হতেন, সেখানে যদি সে বন্দী থাকতেন, সেই বন্দী আনার জন্য বন্দী বিনিময় চুক্তির দরকার ছিল। কিন্তু এখানে তো গ্রেপ্তারটা হয়েছে একটা বিশেষ রিকোয়েস্টে, এবং সেই যে সেটাও একটা আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং এটা কিন্তু দুবাই সরকার রিকোয়েস্টটা নাও মানতে পারতেন। তো যেহেতু তারা মেনেছেন, কাজে আমার কাছে মনে হয় যে তারা, বাংলাদেশ সরকার যখনই তাদেরকে লিখিতভাবে তাদের কাগজপত্র পাঠিয়ে তাকে ফেরত চাইবেন, দুবাই সরকার হয়তো সেখানে দিয়ে দেবে। আরব আমিরাতে পাঠানোর জন্য দুদকের দায়ের করা 6টি মামলার নথিপত্র এবং গণঅভ্যুত্থানের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া 2টি হত্যাসহ 17টি মামলার নথি প্রস্তুত করছে পুলিশ। আইন বিশেষজ্ঞরা বলছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের আদালতে বেশ কিছু নথি জমা দিতে হবে। গ্রেপ্তারি পরোয়ানার কপি, মামলা সংক্রান্ত কাগজপত্র, অপরাধ সংশ্লিষ্ট নথি এবং বাংলাদেশের সব আদালতের সব আদেশের নথি জমা দিতে হবে আরব আমিরাতের আদালতে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদেশে অবস্থানরত অবৈধ কাগজপত্রধারী বাংলাদেশি অভিবাসীদের বৈধতার সুযোগ বৃদ্ধিতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।
বিকেলে জাতীয় সংসদে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তবে বিষয়টি শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন ও নীতির ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি। টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এছাড়া টেবিলে উত্থাপিত অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণ ক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দী আটক রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। এরপর আরো ২৬০০, এরপর আরো ১৭,০০০ এই শিক্ষক নিয়োগ বিভিন্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বা জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রদূতকে তিনি এই বিষয়ে অবহিত করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন ইউএর রাষ্ট্রদূত। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বার্ষিক সম্মেলনে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়েছেন মুসলিম প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিতে হলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, নয়তো যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যেতে হবে বলে জানান খ্রিস্টান প্রতিনিধিরা। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে হিউস্টনে অনুষ্ঠিত টেক্সাস রিপাবলিকান পার্টির সম্মেলনে। টেক্সাসের স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক মোহাম্মদ হুসেইন সম্মেলনে গিয়ে চরম অপমান ও বাধার মুখে পড়েন। সম্মেলনে হুসেইনকে প্রভাবশালী খ্রিস্টান ধর্মীয় নেতা এবং সাবেক ব্যাপটিস্ট ধর্মযাজক ডক্টর রিক স্কারবোরো বলেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করুন, নয়তো দেশ ছেড়ে চলে যান। তিনি অভিযোগ করেন, মুসলিমরা যুক্তরাষ্ট্রের শরিয়া আইন চালুর চেষ্টা করছে। এই কথার প্রতিবাদ জানালে এই ধর্মযাজক বলেন, তোমরা মিথ্যা বলছো। সম্মেলনে আরেক মুসলিম নারী প্রতিনিধি সামার হালাবিকে হিজাব পরার কারণে একাধিকবার কটূক্তির মুখে পড়তে হয়, এমনকি তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন আরেক খ্রিস্টান প্রতিনিধি। এদিকে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও খ্রিস্টান ধর্মীয় নেতা স্কারবোরো স্বীকার করেছেন যে হুসেনকে তিনি শুধু সম্মেলন নয়, যুক্তরাষ্ট্র ছাড়ার কথাই বলেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। গুরুত্বপূর্ণ এই নৌপথে এখনও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হয়নি। নিরাপত্তা শঙ্কাসহ নানা কারণে ঝুঁকি নিতে চাচ্ছে না শিপিং কোম্পানিগুলো। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের রাজনৈতিক সমঝোতা হলেও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির ঘোষণা দিয়ে গত রবিবার মার্কিন অবরোধ তুলে নিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়ার খবর জানায় ইরানও, তবে বাস্তব চিত্র ভিন্ন। এখনও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হয়নি। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, চুক্তির ঘোষণা দেওয়ার পর মাত্র 7টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। অন্যদিকে প্রায় 550-র বেশি জাহাজ এখনও উপসাগরীয় অঞ্চলে অপেক্ষমান। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা ঝুঁকি, সমুদ্রে থাকা মাইন এবং সম্ভাব্য টোল বা নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ একাধিক কারণে এখনও জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। শিপ ট্র্যাকিং সংস্থাগুলোর মঙ্গলবারের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরে 250-টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কার এবং 330-টির বেশি কার্গো জাহাজ অবস্থান করছে। এর মধ্যে প্রায় 75% ট্যাঙ্কার স্থির অবস্থায় রয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, অনেক জাহাজ সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধান তেল রপ্তানি টার্মিনালের কাছাকাছি জড়ো হয়ে রয়েছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো ফি দিতে হতো না, কিন্তু ভবিষ্যতে ইরানের সাথে ওমান যৌথভাবে প্রণালী পরিচালনার সময় টোল আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ প্রদান ব্যবস্থা চালু হলে জাহাজ চলাচল জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, দুই দেশের রাজনৈতিক সমঝোতা হলেও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। নিরাপত্তা নিশ্চিত করা, মাইন অপসারণ এবং নতুন নিয়মকানুন স্পষ্ট না হওয়া পর্যন্ত অধিকাংশ জাহাজ মালিক ঝুঁকি নিতে চাইবেন না। এই নৌপথ পুরোপুরি সচল হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা তাদের। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হলেও ইসরায়েলকে প্রধান বাধা হিসেবে দেখছেন অনেকে, কারণ ইসরায়েলের একটি পদক্ষেপ যে কোনো সময় চুক্তি ভণ্ডুল করতে পারে, যার ফলাফল প্রথমেই পড়বে হরমুজ প্রণালীতে।
ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। বিশ্বকাপে মেসি ম্যাজিক চলছেই, তার সঙ্গে আর্জেন্টিনার জয়রথ যেন পাল তুলেছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে, আর সমর্থকরা সেই মোহে পুরোপুরি আবিষ্ট। আর্জেন্টিনার ফুটবল গৌরব গাথা মেসি আরও উচ্চতায় নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা তাদের। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে একটি করে গোল হলো, আর সেই উচ্ছ্বাসে জোয়ারে ভাসলো গোটা আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 3 গোলের জয়ে বড় ভূমিকা বর্তমান ফুটবলের মহানায়ক লিওনেল মেসির। তার হ্যাট্রিক আকাশে নীল সমর্থকদের আনন্দ যেন বহুগুণ বাড়িয়ে দেয়। খেলা শুরুর অনেক আগেই আর্জেন্টিনা বুয়েন্স আইরেসে বিভিন্ন স্থানে বড় পর্দার সামনে জড়ো হন সমর্থকরা। কারো গায়ে জার্সি, কারো হাতে জাতীয় পতাকা, আর প্রতিটি গোলের সঙ্গে গর্জে ওঠা। এটা হয়তো মেসির শেষ বিশ্বকাপ, কিন্তু আজকের পারফরমেন্স দেখলে সেটা বিশ্বাসই হয় না। 3টি গোল করে সে আবারও প্রমাণ করেছে কেন সে সেরা। 38 বছর বয়সে বিশ্বকাপে হ্যাট্রিক করে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসাবে LM10 গড়েছেন নতুন রেকর্ড। এছাড়াও বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 16তে নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার রেকর্ডও ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। আর্জেন্টিনার মানুষের কাছে ফুটবল মানে আবেগ, আর সেই আবেগের সঙ্গে জড়িয়ে আছেন ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি। বুয়েন্স আইরেসের বাতাসে যেন ম্যারাডোনার স্মৃতির পাশাপাশি প্রতিধ্বনিত হচ্ছিল মেসির জয়গান। ভক্তদের মতে ম্যারাডোনা যদি এক প্রজন্মকে ফুটবল ভালোবাসতে শিখিয়ে থাকেন, তবে মেসি ধরে রেখেছেন পরের প্রজন্মকে। মেসি আমাদের কাছে শুধু একজন ফুটবলার নয়, সে আমাদের আনন্দ দেয়, আশা দেয়। তাকে খেলতে দেখাটা আমাদের জন্য আশীর্বাদের মতো। ম্যারাডোনা একটি প্রজন্মের প্রতীক, মেসি আরেক প্রজন্মের, কিন্তু দুজনেই আর্জেন্টিনার কিংবদন্তি। এটাই আমাদের সবচেয়ে বড় গর্ব। ভক্তদের মতে মেসি ফুরিয়ে যাননি, সে চিরন্তন, আর তার পায়ে জাদুতেই আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে আকাশী নীল শিবির। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ফুটবল জোয়ারে ভাসছে পুরো বিশ্ব, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সমর্থকরা চাইছেন নিজের দলের বিশ্বকাপের ট্রফি জয় দেখতে। ফুটবল বিশ্বকাপ নিয়ে থাকছে আজকের জনতার কথা। এবারের ফুটবল বিশ্বকাপে মোট 48টি দল খেলছে, কিন্তু বাংলাদেশের মানুষের উন্মাদনা ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে। 2022 সালে বিশ্বকাপ জয়ের পর 2026 সালের প্রথম ম্যাচেই মেসির হ্যাট্রিকে আনন্দে জোয়ারে ভাসছেন আর্জেন্টিনা সমর্থকেরা। ওদিকে ব্রাজিল মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। অন্য দলগুলোও তাদের সামর্থ্য দেখাচ্ছে। এমন অবস্থায় কার ঘরে উঠবে এবারের বিশ্বকাপ? আমার বাবার মাকে দেখছি আর্জেন্টিনা করতে, এখন বিয়ে হয়েছে, বিয়ের পরে দেখছি যে হাজব্যান্ড আর্জেন্টিনা করে, আমিও আর্জেন্টিনা করি, এখন বাচ্চারা আর্জেন্টিনা করে। এখন কোন দল যে জিতবে সেটা বলা মুশকিল। মেসির খেলা, বিশেষ করে মেসির খেলা খুবই ভালো লাগে। পর্তুগালের সাপোর্ট আমরা, যেহেতু ওখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে, ওই জন্য আমরা পর্তুগালের সাপোর্ট করি। স্পেনের সাপোর্টার প্রথমত আমাদের মেইনলি লামিন ইয়ামাল আছে, তিনি একজন মুসলিম এবং উনি মুসলিমদের নিয়ে অনেক রিভলিউশন করতেছে। আমি মরক্কোকে সাপোর্ট করি। মরক্কো গত বিশ্বকাপেও চমক দেখিয়েছে, তো সেটা আমাদের অনুপ্রেরণা মুসলিমদের। আমার মনে হচ্ছে আর্জেন্টিনা এবারে ফাইনাল খেলবে, আবারও ফাইনাল খেলবে, আমরা কাপ নিব আবার। ওইটা তো বলেন যারা ভালো খেলবে তারাই কাপ নেবে। কালকে ফ্রান্সের খেলা দেখলাম, ওইটা অনেক ভালো খেললো এমবাপ্পে। ব্রাজিল অবশ্যই আগে যাবে, এখনও তো অনেক খেলা বাকি আছে। রানিং যে খেলোয়াড় আছে, আমরা এটা নিয়ে ভাবি না, আমরা আগামীতে যাদের খেলাবো ওদের নিয়েও আমরা ভাবি। সবচেয়ে বেশি আগ্রহ হয়েছে নরওয়ে আর ইরান। এই কাপের দাবিদার আজকের খেলা যা দেখলাম, কাপের দাবিদার আর্জেন্টিনা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। পুশিন ইস্যুতে পররাষ্ট্রনীতির সমালোচনায় এবি পার্টি। 22 থেকে 23 জন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের সীমান্তে। তাহলে নির্বাচিত সরকার তো এসেছে, তো বলা হয়েছিল যে সম্পর্ক উন্নয়ন হবে, হয় নাই তো। চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড। শিশু ধর্ষণ মামলায় 26 দিনের মাথায় রায়, আসামি মনিরের যাবজ্জীবন।
প্রতি আমি সন্তুষ্ট, আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। রায়ের মাধ্যমে যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে রায় বাস্তবায়ন করা হয়। সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছেন তাদের বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। চা বাগানের সব নারী শ্রমিককে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি। যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সাবেক আইনজীবী বেনজিরকে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার মাত্র বলছেন জ্যেষ্ঠ আইনজীবী। প্রস্তুত রয়েছে হত্যা সহ অন্তত 17টি মামলার নথি। বাংলাদেশ সরকার যখনই তাদেরকে লিখিতভাবে তাদের কাগজপত্র পাঠিয়ে তাকে ফেরত চাইবেন, দুবাই সরকার হয়তো সেখানে দিয়ে দেবে। হরমুজ প্রণালী দিয়ে এখনো শুরু হয়নি জাহাজ চলাচল। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা হলেও রুটটি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলছেন বিশেষজ্ঞরা। আর এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।